ওগুলো ওগুলো কি ওগুলো? আহ, ঘাবড়াসনি বাবারা, সব বলবো তোদের। ভয় নেই, ভয় নেই, আমি যতক্ষণ এখানে আছি ভয় নেই। গগন খুড়োর কথার মাঝে একটা ছায়া কুঁজো হয়ে কাস্তে উঁচিয়ে এগিয়ে গেল ধান ক্ষেতের দিকে। আর সাথে সাথে একটা বিদ্যুতের ঝটকানিতে যেন কাপড়ের মতো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বাতাসে মিশে গেল ছায়াটা। যা, চলে যা, সব চলে যা। আমি বেঁচে থাকা পর্যন্ত এই গ্রামের ফসলের কোনো ক্ষতি তোরা করতে পারবি না। যা যা, চলে যা। মূর্তিগুলো এ কথায় নড়ল না সেখান দিয়ে, ধকধকে চোখে দেখতে লাগলো মাচার দিকে। নবু আর পাঁচুরাও অবাক হয়ে দেখছিল ছায়ার দলটাকে। প্রবল স্নায়ুযুদ্ধ চলছে যেন দুপক্ষের মধ্যে। মাঝে আছে শুধু ধানের ফসল ভরা ক্ষেত আর গগন মাঝি। গগন মাঝি এবার দুহাত শূন্যে তুলে ধরল আর বিড়বিড় করে পড়ে চলল দুর্বোধ্য অজানা এক মন্ত্র। একটা একটা করে ছায়া ঠিক কাগজের মতো ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে মিশে যেতে লাগলো। চাঁদের ওপর থেকে সবুজ মেঘটাও যেন কেটে গেল এরপর ধীরে ধীরে। গগন মাঝিও এমন সময় জ্ঞান হারিয়ে ঝপ করে মাঠের ওপর আছড়ে পড়ল। চোখে মুখে জল দেবার পর গগন মাঝির জ্ঞান ধীরে ধীরে ফিরে এসেছে। মাঝে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, বাতাসে কুমোট পচা গন্ধটাও নেই এখন। খুড়ো, ও খুড়ো, আরে এখন কেমন লাগছে? ও খুড়ো। মাচার ওপরে শুয়ে দিয়েছিল ওরা গগন মাঝিকে। সে খুব ধীরে ধীরে উঠে বসল। হ্যাঁ, এখন ভালো লাগছে। ওহ, বয়স হয়েছে তো। ওহ, আর সত্যি বলতে কি বলতো, আমি কখনো ভাবিনি এদের মুখোমুখি আমাকে আবার কখনো হতে হবে। সবাই অবাক চোখে ওর মুখ দেখছিল। নবই সাহস করে আবার বলল, ও, ওরা কি ছিল খুড়ো? আমরা 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 তো কিছুই বুঝতে পারছি না। আর 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 ওরা আমাদের ফসলের উপর হামলা করতেই বা যাচ্ছিল কেন? সব বলছি, সব। বস তোরা, আর ভয় নেই, ওরা এখন আর ফিরবে না। বস। গগন বুড়ো এ কথা বলে ঘটির বাকি জলটা ঢকঢক করে গলায় ঢেলে দিল। ওরা সব ভয়ে ভয়ে এদিক ওদিক দেখছিল। মনে হচ্ছে যেন দূরের আঁধার থেকে এখনো কারা ওদের দেখছে। শোন, বলি তোদের সবটা তোদের জেনে রাখা দরকার। এই ক্ষীরপুলি গ্রামের বাতাসে কি ভয়ানক অভিশাপ মিশে আছে, জেনে রাখ তোরা। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। তখন এই ক্ষীরপুলি গ্রাম সবে পত্তন হচ্ছে। আমাদের পাশের বড় গ্রাম মানে পদ্মাহাটি তখন বেশ বর্ধিষ্ণু গাঁ। তা সেই পদ্মাহাটি গ্রামে বাস করতেন জমিদার অক্ষয় লাল লাহিড়ী। তার মতো কুটিল আর অত্যাচারী জমিদার সেই সময় এই এলাকায় আর দুটি ছিল না। প্রজাদের উপর নিপীড়ন থেকে শুরু করে বেশি পরিমাণে খাজনা আদায় সব তিনি করতেন। আর তার এই কাজে তাকে সাহায্য করত তার বিশাল এক লেঠেল বাহিনী। আশেপাশের গ্রাম থেকে সব লেঠেলরা এই জমিদারের হয়ে কুকীর্তিগুলো সারত। আমি যে সময়ের কথা বলছি সে বছর হঠাৎ খরা দেখা দিল এই ক্ষীরপুলিতে। মাঠে ঘাটে ফসল যাওয়া হয়েছিল, তাতে জমিদারের খাজনা মেটানো সম্ভব ছিল না। আমাদের নিজেদেরই দুবেলা দুমুঠো ভাত জুটছিল অতি কষ্টে। তা এমনই একদিন তীব্র গরমে জমিদারের কাছারিতে গ্রামের মাতব্বর চাষিদের ডাক পড়ল। তার মধ্যে আমার বাবাও ছিলেন। আমিও গিয়েছিলাম তেনার সাথে। জমিদার বাবু, এই ক্ষীরপুলি গ্রামের সবাই আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। আপনি আমাদের রক্ষাকর্তা, যদি একটু দয়া করে শুনতেন। শোনো, খাজনা মকুবের কথা যদি বলো তবে কোনো সুবিধা হবে না, কিন্তু বুঝেছ? তোদের খাজনা মকুব করলে আমি সরকার বাহাদুরের ঘরে আমার খাজনা জমা দেব কি করে? অত বাগা চাষার দল, আর ধান তো মাঠে হয়েছে, আবার খাজনা মকুবের কথা বলিস কোন মুখে? হ্যাঁ,
কিন্তু হুজুর, খরা হলো যে এবার, বৃষ্টির কোনো চিহ্ন নেই। মাঠের ওই কটা ধান তাও যদি আপনি খাজনা বলে নিয়ে নেন, তাহলে তাহলে ছেলেপুলে নিয়ে যে আমরা না খেয়ে মরবো। চপ, আমার মুখের উপর কথা বলিস? দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। এই বলব, আজ রাতের মধ্যেই এই শালাদের জমির সব ধান সব ফসল আমার গোলায় তুলবি। আর যদি কেউ বেগরবাই করে তো মেরে হাড় গুঁড়ো করে দিবি, বুঝেছিস? না খেয়ে কি করে ওদের এত তেজ বজায় থাকে আমিও দেখতে চাই। বল্লভ ছিল সেই জমিদারের লাঠিয়ালদের সর্দার। জমিদারের আদেশেই এই লাঠিয়ালরা কত মানুষের ঘর পুড়িয়েছে, আর খুন যে কত করেছে তার তো কোনো লেখাজোখা নেই। ঠিক আছে জমিদার বাবু, আপনার হুকুম আমরা জান দিয়ে পালন করব। আজ রাতের মধ্যে পালন করব। আজ রাতের মধ্যেই ওদের সব ধান আপনার গোলায় উঠবে। বেশ বেশ, এবার তোরা সব ভাগ এখান থেকে। এই বল্লভ, ভাগা এদের এখান থেকে। জমিদারের আদেশেই সেদিন লাঠিয়ালের দল আমাদের একরকম মারতে মারতেই বের করে দিয়েছিল কাছারি থেকে। সেদিন বাবা আর অন্যান্য চাষিদের চোখে দেখেছিলাম শুধু চরম ক্রোধ আর ঘৃণা। সন্ধ্যের আধার নামার পর গ্রামের বটতলায় আমার বাবা আর অন্যান্য চাষিরা বসালো তাদের এক গোপন সভা। সবাই সেখানে নিজেদের মতামত দিচ্ছিল। কি করা যায় বলো তো হরগুনি? আজ রাতে যদি লাঠিয়ালের দলকে আটকানো না যায়, তবে আমাদের মাঠের ফসলের একটা দানাও অবশিষ্ট থাকবে না যে। গায়ে চড়ে যে ওদের আটকাবো সে শক্তি আমাদের দেহে নেই। চোখের সামনে এই অন্যায় দেখতে হবে। হে ভগবান, তুমি রক্ষা করো। চাষিদের এই হাহাকারে বাবার যেন রোগ চেপে গেল। আমার বাবাও সেকালের নাম করা গুণিন ছিলেন, কিন্তু কিছু চাষের জমি আমাদেরও ছিল। শোনো তোমরা, একটা কাজ করা যায়। আমি একটা বুদ্ধি ভেবেছি, কিন্তু তাতে তোমরা রাজি হবে কিনা জানি না, কারণ এ কাজে ভীষণ ঝুঁকি। এই দুঃসময়ে নিজেদের মাঠের ফসল বাঁচাতে আমরা দরকার পড়লে মানুষ খুন করতেও রাজি। তুমি বলো, কি বুদ্ধি বের করেছো? আমার বাবার চোখে সেদিন আমি দেখেছিলাম এক আকাশ ঘৃণা আর রাগ। সেদিন রাতে যে ঘটনা ঘটল তাতে এই গ্রামের ওপর ছড়িয়ে পড়ল করাল এক অভিশাপ। রাত নামল। সেদিনও ছিল এমন এক পূর্ণিমা। আকাশে চাঁদ ছিল গোল থালার মতো। জমিদার বাড়ির থেকে কিছু দূরে ছিল বিশাল একটা কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরেই নিজেদের জমায়েত করত লেঠেলরা। জমিদার বাড়ির ভেতর মদ মাংস কোনো কিছু ভক্ষণ করা নিষিদ্ধ ছিল, তাই লেঠেলরা এই ঘরে জমায়েত হতো। সেদিনও ঘরের মধ্যে মাংস আর সুরার ফোয়ারা ছড়াচ্ছিল বল্লভদের দলটা। এরপরেই তারা হামলা চালাতে যাবে ধান ক্ষেতগুলোর ওপর। হঠাৎ কুঁড়ে ঘরটার দরজার মুখেই চলে উঠল আগুন। কয়েক মুহূর্তের মধ্যে গোটা বাড়িটাতে আগুন ছড়িয়ে পড়ল।